গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, রীতিমতো মিছিল নিয়ে এসে রাস্তা ব্লক করে জয় বাংলা স্লোগান দিয়ে অভিযুক্ত এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাবনাতে। এটা আমার মূল আলোচনার বিষয় না। আজকে গোপালগঞ্জে যা হয়েছে তার আগে আরেকটা ঘটনা একটু স্মরণ করিয়ে দিয়ে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলবো। 14 সেপ্টেম্বর, খুব বেশি দিন আগের কথা না, এমনকি সরকারের একেবারে নতুন অবস্থায়ও না, 1 মাসের বেশি সময় পর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, নিহত 1, আহত 50। নট অনলি দ্যাট, মিলিটারির গাড়িতেও হামলা হয়েছিল, আমাদের নিশ্চয়ই মনে আছে, গোপালগঞ্জেই। তখন এই আলাপটা করেছিলাম, গোপালগঞ্জকে কি স্বাধীন গোপালগঞ্জ হিসেবে মেনে নেওয়া হচ্ছে? সরকার অবশ্যই ভালো মানুষ, কিন্তু তিনি পলিটিশিয়ান না। তিনি যদি পলিটিশিয়ান হতো, তিনি যদি সত্যিকার অর্থে দক্ষ একজন আমলা হতো, তাহলে বাংলাদেশে এই 5 মাস পরেও আওয়ামী লীগকে নিয়ে এত কথা হতো না। এটা 1 মাসের 7 দিনের মধ্যে এদেশে কেউ আওয়ামী লীগের নাম নিত না। আপনিও টকশোতে কথা বলতেন না, আপনার কাঁপনি ছুটে যেত যে একটা গণহত্যাকারী দলের পক্ষে আমি কথা বলছি। দেখুন, আমরা গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা আমরা দেখেছিলাম, হাসিনা পতনের পর সেনাবাহিনীর উপর হামলা হয়েছে। এই যে আওয়ামী লীগের অধপতন, অর্থাৎ গোপালগঞ্জে আলাদা রাষ্ট্র হিসাবে তারা কায়েম করতে চাচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে? পাশাপাশি পাবনায় একটা নিউজ দেখলাম যে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করার পরে কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন। এই বিষয়ে নিয়ে নতুন কিছু আলোচনা করব। এর আগে এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই, তার আলোচনা শুনবো গোপালগঞ্জে আসলে কি হচ্ছে এবং কেন সরকার গোপালগঞ্জের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। পুলিশের সাথে আওয়ামী লীগের 2টো ঘটনা ঘটেছে দেশের 2টো জেলায়। এর মধ্যে একটা জেলা গোপালগঞ্জ, এবং স্পেসিফিকলি বললে টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে যা হয়েছে তা দেখে এই প্রশ্ন আমরা করতে পারি, এই সরকার কি তবে মেনে নিচ্ছে টুঙ্গিপাড়া স্বাধীন এবং আওয়ামী একটা আলাদা দেশ? কারণ আছে সে কথা, সে জায়গায় আসবো। তার আগে অন্য জেলায় যেটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং আওয়ামী লীগের মাথা চাড়া দেওয়ার ব্যাপারটা আমাদেরকে আসলে কগনিজেন্সে নিতে হবে সরকারকে, আর সরকার না নিলেও আমাদের শোরগোলটা জারি রাখতে হবে। সেটা হচ্ছে পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, রীতিমতো মিছিল নিয়ে এসে রাস্তা ব্লক করে জয় বাংলা স্লোগান দিয়ে অভিযুক্ত এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাবনাতে। এটা আমার মূল আলোচনার বিষয় না। আজকে গোপালগঞ্জে যা হয়েছে তার আগে আরেকটা ঘটনা একটু স্মরণ করিয়ে দিয়ে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলবো। 14 সেপ্টেম্বর, খুব বেশি দিন আগের কথা না, এমনকি সরকারের একেবারে নতুন অবস্থায়ও না, 1 মাসের বেশি সময় পর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, নিহত 1, আহত 50। নট অনলি দ্যাট, মিলিটারির গাড়িতেও হামলা হয়েছিল, আমাদের নিশ্চয়ই মনে আছে, গোপালগঞ্জেই। তখন এই আলাপটা করেছিলাম, গোপালগঞ্জকে কি স্বাধীন গোপালগঞ্জ হিসেবে মেনে নেওয়া হচ্ছে? রীতিমতো মিলিটারির গাড়িতে সেখানে হামলা হয়। আজ 6 মাস পর যখন পুলিশের অবস্থা আরো বেটার বলে আমরা মনে করি আগের তুলনায়, এবং অনেকাংশেই তারা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে। নট অনলি দ্যাট, সেনাবাহিনী মাঠে আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এই আলাপ অবশ্য কেউ করছেন, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী থাকার পরও তারা অপরাধ সেই অর্থে ভালো নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেই আলোচনার আজকে জায়গা না, কিন্তু আমরা গোপালগঞ্জ নিয়ে একটু কথা বলতে চাই, এবং আমার আরেকটা সন্দেহ আছে গোপালগঞ্জ নিয়ে, অনুমান আছে, কেউ কেউ আমরা আশপাশে বলা বলিও করি, সেটাও আসবে, এবং সরকারকে খুব সতর্ক হতে হবে গোপালগঞ্জ নিয়ে বলে আমি বিশ্বাস করি। প্রথম আলো হেডলাইন হচ্ছে, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনায় 5 পুলিশ সদস্য সহ 8 জন আহত হয়েছে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। খবর পেয়ে ইউএনও ওখানে গিয়ে শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের সাফায়াত নামে আওয়ামী লীগের এক কর্মী লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ এসে সাফায়াতকে আটক করে। তখন অন্য কর্মীরা এসে সাফায়াতকে ছিনিয়ে নেন এবং পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশের গাড়ির ভাঙচুরের ঘটনা ঘটে। 5 জন সদস্য সহ 8 জন আহত হয়। ওসির বক্তব্য আছে এখানে। তারপরে গাড়িতে ইটপাটকেল গাড়ি ভাঙচুর করে আটকে রাখা হয়। খবর পেয়ে তারপর যে ছাড়িয়ে আনা হয় সেই তথ্যটা আছে।
একটা কথা আগে বলে রাখা ভালো, আমি আগেই বলেছিলাম আমরা কিন্তু সামনে একটা সংকট, এটা একটু অফ টপিক, তারপর একটু যোগ করে রাখা দরকার। সামনে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা কি করব, কিভাবে সেটা ট্যাকল করবো, কিভাবে সেটা হ্যান্ডেল করব, এটা নিয়ে সরকার নিশ্চিতভাবে একটা সমস্যায় পড়তে যাচ্ছে। কারণ টেকনিক্যালি আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল নয়, এখনও তাদের নিবন্ধনও আছে, টেকনিক্যালি তারা এখনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের নৌকা মার্কায়, এবং তাদের তো যেটা বললাম তারা রাজনৈতিক দল হিসেবে এখনও যেহেতু ভ্যালিড, আমরা নানান কথা মুখে বলছি কিন্তু সেটা আসলে আইনের মতো করে আইন দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা যাবে না। সরকারকে খুব দ্রুত একটা আইনি পথ বের করতে হবে। আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে তারা কি করবে, কোনো ব্যবস্থা নেওয়া বা বাধা দেওয়ার যদি চিন্তা করে থাকে সেটারও আইনি ব্যবস্থার ভিত্তিতেই সেটা করতে হবে। যাই হোক, সেটা করলো এবং এরপর তারা হামলা করলো, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, পুলিশ সদস্যকে আটকে রাখলো। এতগুলো ঘটনা তারা ঘটিয়েছে, তাদের সাহস 6 মাস পরেও খুব ইনট্যাক্ট রয়ে গেছে। অথচ কথা ছিল এই গোপালগঞ্জকে টার্গেট করেই সরকারের স্পেশাল অভিযান পরিচালিত হবে, খুব জরুরি ছিল। কিন্তু পুলিশ, আমার মনে আছে যে শেখ হাসিনার পতনের পর কিছুদিনের মধ্যে যখন সামরিক বাহিনীর উপরে হামলা হয়েছিল তখন কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু আমি মনে করি সেটা এখন আর ঠিকঠাক মতো চলছে না। এই জেলাটার মধ্যে এখনও এই আওয়ামী লীগের লোকজন এতটা হ্যাডাম দেখাচ্ছে, তাদের সাহসের ন্যূনতম কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। যে কথাটা বলছিলাম যে এরকম একটা ধারণা অনেকেই করেন, আমিও সেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী ওখানে লুকিয়ে আছেন। বাংলাদেশের মধ্যে আরেক বাংলাদেশ, স্বাধীন আওয়ামী বাংলাদেশ। ফলে যদি সেটা হয়ে থাকে, এটা খুবই যৌক্তিক যে বহু জায়গা থেকে পালিয়ে মধ্য এবং নিম্ন পর্যায়ে যারা দেশ থেকে ভাগতে পারেনি তারা আসলে ওখানে আছে। এবং আওয়ামী লীগের সবচেয়ে নিচু পর্যায়েরও যে নেতা বা কর্মীটা আছে সে একটা আপাদমস্তক ক্রিমিনাল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, সব যা যা করা থেকে শুরু করে মানুষকে পেটানো, মামলা করা, হয়রানি, ধর্ষণ, সব কিছুর সাথে কোনো না কোনো একটার সাথে এরা প্রায় শতভাগ জড়িত। সুতরাং বিভিন্ন মামলার আসামি খোঁজাতেও গোপালগঞ্জ যাওয়া একেবারেই উচিত। ব্লক রেডের কথা শুনি, একেবারে ব্লক রেড করে খুব ভালো মতো সেখানে ব্যবস্থা করা, গোয়েন্দা সংস্থাগুলো পাঠানো, তথ্য নেওয়া, স্পেশাল একটা দৃষ্টি গোপালগঞ্জকে কেন্দ্র করে দেয়া দরকার। আমি খুব সিরিয়াসলি এটা করা উচিত বলে মনে করি, কিন্তু না, আমরা দেখছি সেটা হচ্ছে না। এবং তাদের স্পর্ধা বাড়তে বাড়তে তারা এখন পুলিশের ওপরে হামলা করছে, পুলিশ সদস্যকে আটকে রাখছে, ঘিরে রাখছে। একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার, এটা খুব জরুরি বলে আমি মনে করি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমরা যতটাই সবলতা দেখানো মানে এই বলছি না আমরা আওয়ামী লীগকে ধরতে হবে, পেটাতে হবে, মারতে হবে, হত্যা করতে হবে। এই হত্যার কথা তারা বহুবার অনুমান করেছিল যে তাদের পতন হলে কয়েক লক্ষ মানুষকে হত্যা করা হবে। এই দেশের মানুষ ইনসাফের প্রমাণ দিয়েছে, সত্যিকার অর্থে দিয়েছে। তারা নিজ হাতে খুব অল্প আওয়ামী লীগের ওপরেই হামলা করেছে, একটাও হওয়া উচিত হয়নি, কিন্তু খুব অল্প ছিল সেটা, যেটা আমাদের অনেককেই অবাক করেছে। দুর্দান্ত একটা ইতিহাস হয়ে থাকবে এটা। কিন্তু ইনসাফ মানে এটাও না, পেটানো শুধু না, ইনসাফ মানে এটাও প্রত্যেককে তার প্রাপ্য শাস্তি, মানে তার কৃত অপরাধের জন্য প্রাপ্য শাস্তি নিশ্চিত করা। আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশে যা করেছে সেইটা বিচার যদি আমরা মোটা দাগে করতে না পারি, সবার পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি বিচার করা কঠিন, কিন্তু মোটা দাগে যদি আমরা বিচার নিশ্চিত করতে না পারি তাহলে আসলে আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ ন্যায় বিচারের পক্ষে যাবে, ইনসাফের পথে যাবে, সেটা বিশ্বাস করা খুব কঠিন হবে। সুতরাং আমাদের এটা করা দরকার ছিল, কিন্তু আমরা আসলে করি নাই। আমাদের সেই মনোযোগের খুব সিরিয়াস রকম ঘাটতি আছে। যেখানে যেখানে যারা এই ধরনের অপরাধ করেছে, সেটা সরকারের প্রশাসনে হোক, সেটা ব্যবসায়ী শ্রেণীতে হোক, সেটা দলীয় এই লোকজনের ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রেই আমরা আসলে সেই অর্থে ভালো পারফর্ম করিনি। অন্তত গোপালগঞ্জের মতো জায়গাতে সেটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, কিন্তু সেটা আমাদের পক্ষে, আমাদের দিক থেকে করা হয়ে ওঠেনি। একটা কথা খুব বলা হয়, শেখ হাসিনার সময় গোপালগঞ্জে টাকা উঠত এবং ওজন করে টাকা দিত লোকজনকে না গুনে। আমি শুনেছি কয়েকজনের কাছ থেকে যারা ওখান থেকে ফিরে এসছেন। ফলে একটা দেশ পুরো লুট করে চুরি করে হলে
ওই জায়গাটায় লোকজনকে প্রচুর ফিট করা হয়েছে আমাদের ভাগ্য ভবিষ্যৎ ধ্বংস করে। শুধু সেটা না, ওই জেলায় বাড়ি হলে চাকরি হয়েছে, চাকরিতে প্রমোশন হয়েছে, গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি হয়েছে। বিশেষ জেলায় এই জেলায় চাকরি হলে আমার মনে পড়ে একবার মানবাধিকার, আমি জানি না খুঁজে পাবো কিনা, খুঁজে পেলে এখানে যোগ করে দেবো, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর মিজানুর রহমান, আওয়ামী লীগের মানুষ, কিন্তু মাঝে মাঝে টুকটাক কথা বলতেন। তিনি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একটা বিশেষ জেলার মানুষজনই পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়িত হন। এটা সত্য কথা। সুতরাং গোপালগঞ্জকে তিনি যা করেছিলেন ওটাকে আসলে আলাদা দেশই বানিয়ে ফেলেছিলেন বাংলাদেশের ভেতরে। ফলে এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, তাতে এই বহু মানুষ, আমি সবার কথা বলছি না, প্রচুর বর্বর তৈরি হয়েছে ওখানে, এই সুবিধাভোগী বর্বর, তার সুবিধায় তো ঘাটতি পড়েছে, এবং সে যেহেতু সুবিধা পেয়েছিল তারা চোখ বন্ধ করে শেখ হাসিনা নামের ওই বর্বরের পেছনে তার পক্ষে থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমাদের দেশের মানুষ এখনো মোটা দাগেও ন্যায় বিচার, ইনসাফ এগুলো বুঝে ওঠে নাই। আমার গোষ্ঠী, আমার ব্যক্তিগত স্বার্থ, আমার পারিবারিক স্বার্থ যদি রক্ষিত হয় তাহলে আমি যে কারোর পেছনে থেকে যাই, আমি ওই হিসাব করি না এটা ন্যায্য কি অন্যায্য। আমার কলেজ কিছু একটা চাইছে, সেটা ন্যায্য কি অন্যায্য আমি ভাবি না, আমি শরিক হয়ে যাই, যেহেতু আমার কলেজ চাইছে এবং এটা আমি বেনিফিটেড হতে পারি, সুতরাং নেমে যাই, আমি আর কোনো দিকে তাকাই না। ঠিক একই ঘটনায় গোপালগঞ্জের অনেক মানুষ, সংখ্যাটা অনেক বড় হবে। এই সংখ্যা কোথায় কিভাবে কি আছে না আছে এগুলো বের করা সরকারের জন্য একেবারেই কঠিন কোনো কাজ না। গোয়েন্দা সংস্থাগুলো যদি সিনসিয়ারলি চেষ্টা করে এটা বের করা যাবে। সুতরাং এই জেলার উপরে মনোযোগ দিতে হবে। এই জেলাকে খুব সিরিয়াসলি সরকারের প্রশাসন, গোয়েন্দা সবাই মিলে আমি মনে করি একটা সাঁড়াশি অভিযান হওয়া দরকার। অভিযান মানে এই নয় কোনো রকম কোনো মানবাধিকার লঙ্ঘন, এটা নিয়ে আমি প্রতিবাদ করি। লোকজনকে, অপরাধীদেরকে ধরা, তাদেরকে বিচারের আওতায় আনা এবং জায়গাটাকে এমন মেসেজ দেয়া, গোপালগঞ্জ বাংলাদেশের আরেকটা জেলা মাত্র, এটা কোনো বিশেষ জেলা না। এই জেলা কোনো এক সময় হয়তো গর্ব করতে এটা শেখ মুজিবুর রহমানের বাড়ি। স্বাধীনতার আগে এই মানুষটা নানান ভালো মন্দ মিলিয়ে মানুষের শ্রদ্ধার মানুষ ছিলেন। স্বাধীনতার পর থেকে উনি ঘৃণিত মানুষ হয়েছেন এবং তার কন্যা এরপর যা করেছেন, এই জেলাকে এখন এই পরিচয়টা লুকানোর পরিস্থিতিও করতে হতে পারে। সেই জেলা এখন বাংলাদেশে বসে, বাংলাদেশের বুকে দাঁড়িয়ে সেখানকার মানুষ, আওয়ামী লীগকে মানুষ বলা যায় কিনা সিরিয়াস সন্দেহ আছে। যাই হোক, তারা এই স্পর্ধা দেখাতে পারে। আমি জানি না গতকাল পুলিশের ওপর হামলার পর সরকারের চৈতন্য উদয় হবে কিনা। সরকার অবশ্যই ভালো মানুষ, কিন্তু তিনি পলিটিশিয়ান না। তিনি যদি পলিটিশিয়ান হতো, তিনি যদি সত্যিকার অর্থে দক্ষ একজন আমলা হতো, তাহলে বাংলাদেশে এই 5 মাস পরেও আওয়ামী লীগকে নিয়ে এত কথা হতো না। এটা 1 মাসের 7 দিনের মধ্যে এদেশে কেউ আওয়ামী লীগের নাম নিত না। আপনিও টকশোতে কথা বলতেন না, আপনার কাঁপুনি ছুটে যেত যে একটা গণহত্যাকারী দলের পক্ষে আমি কথা বলছি। দেখুন, আমরা সবসময় যে আওয়ামী লীগ বা মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা কি বলছে, তার ওইখান থেকে কি কল রেকর্ড পাস হয়েছে, তাকে নিয়ে আমরা বা আওয়ামী লীগ নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের কিছু মানুষ তারা হচ্ছে অতি উৎসাহী এবং দুশ্চিন্তাগ্রস্ত। তো তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা শুধু ছোট্ট করে বলবো আমার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের কাজ কি, 5ই আগস্টের পরে যখন আমরা যুদ্ধে একটা জয়লাভ করেছি, যখন স্বৈরাচারী শক্তি পরাজিত হয়েছে, গণতন্ত্রকামী মানুষ যখন বিজয় অর্জন করানো হয়েছে, তখন এদেশের গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ দেওয়া, এদেশের গণতান্ত্রিক প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপ টু বটম ঢেলে সাজানো, এগুলো হচ্ছে আমাদের কাজ। এবং যারা আমরা গণতন্ত্রকে ওন করি, চর্চা করি, আমরা যারা গণতন্ত্রকে ধারণ করি, সত্যিকার অর্থে বাংলাদেশে প্যাসিজমকে একদম উৎখাত করে ফেলার জন্য ন্যূনতম সক্ষতা না রেখে এবং সিম্পিতি না রেখে প্রত্যেকটা মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায় নেমে পড়া উচিত, আমার কাছে মনে হচ্ছে এটা। কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু মানুষ ভিন্ন সুরে বিভিন্ন সময়, দায়িত্বশীল কিছু মানুষ আমাদের এই সরকারের বলেন, এই ছাত্রদের মধ্যে থেকে বলেন, রাজনৈতিক দলের মধ্যে থেকে বলেন, আসলে হয় কি অনেক সময় ওই যে ধরেন অনেকের সাথে অনেক ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে আওয়ামী লীগের কোনো নেতার সাথে, বা তাদেরকে দীর্ঘ 15 বছরে কোনো কোনো গোষ্ঠীকে তো তারা সার্ভ করেছে। তারা যতই স্বৈরাচার ছিল, তাদের একটা ছোট্ট হলেও একটা শুভাকাঙ্ক্ষী আছে যারা তাদের অবৈধ বেনিফিটটা পেয়েছে। তো তারাই হচ্ছে সবসময় আওয়ামী লীগকে নিয়ে কথা বলে। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে কথা বলা সম্পূর্ণ অনর্থক একটা বিষয় এবং আমাদের শুধুমাত্র সময়ের অপচয়।
এই সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি আর বিপ্লবী সরকার বলি। এই সরকার দায়িত্ব নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবে। এখন সেখানে তো আওয়ামী লীগ যদি বাধা দেয় সেটা প্রতিহত করবে। বাধা না দিলে শুধু শুধু এই দলটার নাম কেন আমরা আলোচনায় করব, টকশো করব, আমরা এই দলটাকে নিয়ে কথা বলবো? আমার কাছে মনে হচ্ছে যে এই দলটাকে নিয়ে কথা বলা মানে এখন সময় নষ্ট করা। আমি আপনাকে স্পষ্ট করে বলেছি মানে এটা যে আপনি মানুষ বলছেন এই যখন দলকে নিয়ে কথা বলা সমালোচনা করা, কেন এটা মনে করছেন? কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে বড় বড় দলগুলো তো এই দলকে নিষিদ্ধ করবার পক্ষে নয়। তারা বলছে যে না, এই দলকে আমরা গণতান্ত্রিক আহ, দেশ হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে আরেকটা দলকে আমরা নিষিদ্ধ করতে পারি না, বা কথা এটা করতে আমরা সমর্থন দিতে পারি না। না না, এই দলকে নিষিদ্ধ করার দায়িত্ব তো রাজনৈতিক দলকে কেউ দেয় নাই। আমি আপনাকে বললাম এই যে যুদ্ধটা হয়েছে, এই যে ব্যানারটা, সেই ব্যানারটা কি কোনো রাজনৈতিক দলের ছিল? তো এটা এটা কারা একটা করবে? জনতার আপনি কি দল মনে ছিল। করেন যে নিষিদ্ধ করা উচিত? এই নিষিদ্ধ তো করবে, এটা সরকারও তো করতে পারে না। সরকার কিসের উপর ভিত্তি করে করবে? আরে সরকার করা লাগবে না, আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। আপনি দেখেন না 70-80% উপরে, 90% বলবে যে নিষিদ্ধ করেন। তো এখানে তো ভাই বিএনপির ইস্যু না, জামাতের ইস্যু না, সরকারের ইস্যু না। যেই গণতন্ত্রকামী মানুষ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ থেকে কিন্তু মুক্তি পেয়েছে, তাদেরকে যেই তাদেরকে দল মানে গণহত্যার শিকার তাদেরকে পেয়েছে তাদেরকে পুরা তাদেরকে বিশ্বে, তাহলে এবং যেই ভোটের। দলের যেই দলের ছাত্র সংগঠনকে, সাগর ভাই, হুম। যেই দলের ছাত্র সংগঠনকে সন্ত্রাসী সংগঠন রাখা দিয়ে ব্যান করে দেওয়া হয়েছে, তো সেই দলকে নিয়ে এত সখ্যতা, এত আলোচনা, এত না, সিম্পিতির, সেটা আমি তো মনে করি ছাত্র যে এগুলো সংগঠন, অনর্থক ছাত্র সংগঠনের এবং মূল সংগঠন তারাই তো এক করে। না। এখন সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে সমস্যা কি? সেটা মানুষ যেন ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাহার করে বা না, তাদেরকে। কেন নির্বাচনে অংশগ্রহণ করবে? আওয়ামী লীগের সে সাপ্টার কোথায়? একই তো বাংলাদেশে কথা। 5 তারিখে ক্লোজ হয়ে গেছে। আমি হুম। আপনাকে আবারও দায়িত্ব নিয়ে বলছি যে এটা তো পরাজিত শক্তির জনগণ কাজ কি জনগণ সবসময়? সিদ্ধান্ত নেবে, তারা জনগণ সিদ্ধান্ত বিশৃঙ্খলা নেবে, সেটা করবে। ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিক, যেটা বিএনপি বলছে। না, জনগণ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তো সাগর ভাই, জনগণ সিদ্ধান্ত নিয়ে গেছে, আপনি জনগণের মতামত নিচ্ছেন না। প্রবলেমটা তো আপনার, আমার না। জনগণ জনগণ সিদ্ধান্ত সিদ্ধান্ত নিচ্ছে এই নিয়েছে এটা আপনি স্বৈরাচারের সাথে বলছেন, এটা জনগণ আপনি বলছেন, নির্বাচন কিন্তু করবে না, আওয়ামী লীগের যারা জনগণ জনগণ আছে, রাজনীতি যারা করবে না, জনগণ সিদ্ধান্ত আওয়ামী লীগের নিচ্ছে। যারা জনগণ আছে, যে আওয়ামী লীগের যারা নিষ্পাপ, যারা নিরপরাধ, তারাও তো জনগণ। সেই জন্য তো গণভোট দরকার। না, তারা হুম। এই দলটা, তারা তারা সবাই একটা সংবাদ সম্মেলন করবে, যারা আওয়ামী লীগের মধ্যে নিষ্পাপ তাদেরকে হুম। জাতি দেখবে, তাদের দোষ আছে কিনা খুঁজে বের করবে। তারা বলবে যে ভাই আমি নিষ্পাপ, আমি এই জাতি গণহত্যার কিভাবে দায় নিব দেখবে? না, আমরা তো দয়া করে আমি প্লিজ আমরা তো আন্দাজের আমাকে উপরে কথা আমাকে বলবো না। ক্ষমা জাতি করে দেন। কিভাবে দেখবে? আমি এটা শেখ একটা হাসিনার প্রসেস যে হতে হবে, অপরাধ একটা প্রসেস করেছে, থাকতে হবে। হুম। আমি বলি শেখ হাসিনা যে অপরাধ করেছে আমি সেই অপরাধ করব না, জাতির কাছে এভাবে হাত জোর করে ক্ষমা চাইবে। এখন জাতি ক্ষমা করবে কিনা সেটা তো জাতির বিষয়, আমার বিষয় না, বিএনপির বিষয় না, জামাতের বিষয় না। ডক্টর ইউনূস সরকার যদি এখন বলে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছি, পিটিয়ে ছাল তুলে ফেলবে মানুষ। কিসের ইউনূস সরকার? মানবে না তো। মানবে না। সুতরাং আপনি সম্রাট যখন একটা জিনিস যখন সঠিক। সম্রাট ভাই, নিষিদ্ধ হয়ে যাবে, একটা সম্রাট ভাই, জিনিস যখন ব্যান্ড হয়ে যাবে, সরাসরি সম্রাট ওপেন ভাই, ক্লাসে যখন পরাজিত একটা হয়ে যাবে, কিন্তু প্রশ্ন নেন। এখন আপনি কথা সেই হলো যে রবি শক্তিকে। রবি সাহেব বলেছে, রবি সাহেব যেটা স্পষ্ট যে করে বলেছে না না যে এটা না না নিষিদ্ধ তো করা আপ- হয়নি তাদেরকে। আপনি কিভাবে না না তাদেরকে বাধা? এটা এটা ছাড়াও সম্রাট ভাইয়ের কাছে আমি একটা কথা বলি। এই সেই শেখ হাসিনা, এই খুনি 1996 সালে তসবি হাতে নিয়ে হিজাব পরে ক্ষমা চেয়ে কিন্তু ক্ষমতায় আসছিল। হুম। তারপরের ইতিহাস, 2000 ছাত্র জনতার রক্ত দিতে হয়েছে, 30,000 এখনো হুম। হসপিটালের বেডে কাতরাচ্ছে। আপনি বলছেন একটা গণভোট দেন ভাই, ছোট্ট একটা ভোট দিছিলাম মাদারীপুরে, হুম। এই যে বার নির্বাচনে। ওখানে সব ভাই আওয়ামী লীগের লোক পাশ করছে, হুম। একজন খালি সভাপতি হয়েছে জামাতের হুম। ভদ্রলোক, আর সেক্রেটারি থেকে সব পদে আওয়ামী লীগ জয় হয়েছে। তো গণভোট দিলে এরকম অবস্থাই হবে সম্রাট ভাই, একটু খেয়াল রেখেন। না, ভাই আপনি যেটা বলছেন সেটা না, আমি আপনাকে বললাম যে এখানে রাজনৈতিক দল না, ধরেন কোন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক, যারা মুখে মুখে গণতন্ত্রকে ধারণ করে, যারা সত্যিকার অর্থে স্বার্থবাদী, যারা ক্ষমতাবাদী, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তারা সুযোগ সুবিধা করবে। আমি বললাম যে বাংলাদেশের জনগণ একদম পেয়ার, রাজনৈতিক দলগুলো না, সিদ্ধান্ত যদি জনগণ নেই, তাহলে আমি সেই গণভোটের কথা বললাম যে জনগণের মধ্যে থেকে 100 জনের মধ্যে 90 জন পাবেন আপনি সরাসরি এই দলের সাথে তারা রাজনীতি করতে চায় না, এই দলের সাথে তারা নির্বাচন করতে চায় না। তো এই দুটা বিষয় একদম স্পষ্ট। এখন ভাই রাজনীতির বাইরে আমি তো বলছি না যে আওয়ামী লীগকে ধরে ধরে সবগুলোকে গণহত্যা করেন, সবগুলোকে হুম। ক্রস ফায়ার দিয়ে দেন। আমরা তো ন্যূনতম সিম্পিতি রেখে কথা বলছি যে ভাই তোমাদের রাজনীতি করার অধিকার নাই, তোমরা হুম। রাজনৈতিক অধিকার হারিয়েছো কিন্তু তোমরা বেঁচে থাকার অধিকার পেয়েছো। এটা নিয়ে শুকর আলহামদুলিল্লাহ করে কাজে চলে যাও, তোমাদের এই দেশ নিয়ে আর চিন্তা করতে হবে না।
তোমরা এই দেশ থেকে পরাজিত হয়েছো, তোমরা যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ থেকে হেরে গিয়েছো। সুতরাং আপনাদের তোমরা নিজেদের কখনো নিজেদের ইচ্ছা, গণতান্ত্রিক ভাবে নিজেদের পছন্দ এবং ইচ্ছার কথা বললেন, কিন্তু আইন আছে এদেশে, তো নির্বাচনী আইন আছে, ইলেকশন কমিশন আছে, আইন আদালত আছে। সেই প্রেক্ষিতে বা সেই মোতাবেক তো তারা তো এভাবে আহ, ভোট না দিয়ে, নির্বাচনে অংশগ্রহণ না করে কোন রকম বেঁচে আছে, এটাই তাদের সুক্রিয়া বলে তাদের চলে যাওয়া উচিত। ওখানে তো বলে না আইনে তো অবশ্যই অবশ্যই তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে সাগর ভাই। আমি যদি এই দলের পক্ষে কথা বলি, তাহলে আমি শহীদের রক্তের সাথে বেইমানি করব, এবং আমি যে একটা নৈতিক গুণ সম্পন্ন মানুষ, একটা গণতান্ত্রিক আমি মানুষ, আমি সেই পথ থেকে চলে যেতে হবে। আমি স্বৈরাচার হলে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবো। আপনি বুকে গণতন্ত্র ধারণ করবেন, আমি বুকে গণতন্ত্র ধারণ করে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলবো। এটা আমার নীতির সাথে বেইমানি সাগর ভাই। এটা হচ্ছে দ্বিমুখী আচরণ। কোনো গণতান্ত্রিক দল এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বললে সে তার নীতির সাথে বেইমানি করবে। সে প্যাসিস্ট হয়ে যেতে হবে, আগে আগে প্যাসিস্ট হবে, পরে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হবে। একেবারে কেউ মাফ করে দিবে, কেউ রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে আরে ভাই এত কিসের? গণহত্যার বিচারগুলো শেষ হোক। এখনো বিচারই হয় না, নির্বাচন আসবে কি আসবে না সেটা নিয়ে আমরা কাচ্ছি। তো এটা ভারতের রয়ের একটা বিচার এজেন্ট। তো, কিন্তু এই দলটা বিএনপি বলছে বিচার তো সবসময় একটা গুপ্তচর চলমান ছিল। প্রক্রিয়া। বাংলাদেশ বিচারটা তো আওয়ামী লীগ চলমান এখনো প্রক্রিয়া। পর্যন্ত ভারতের এজেন্ট হিসাবে, রয়ের এজেন্ট হিসাবে তারা এই দেশে কাজ করছে। সুতরাং আওয়ামী লীগ তো প্যাক না। আমরা স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা। ঢাকার বিজয় হয়েছে, দিল্লির পরাজয় হয়েছে রাজনৈতিক ভাবে। আমি বলছি না অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে রাজনৈতিক পরাজয় হয়েছে। হ্যাঁ, সুতরাং দিল্লিকে মেনে নিতেই হবে যে তারা তাদের কোনো এজেন্টকে এদেশে আর এস্টাবলিশ করতে পারবে না। তো এখন যারা করতে চাচ্ছে, যারা সহযোগিতা করছে, যারা নরম সুরে কথা বলছে, আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের নীতির সাথে বেইমানি করছেন। আর রাজপথের সাথে যারা বেইমানি করে, তারা সবসময় ইতিহাসের আস্থা খুলে চলে যায়। হয়তো কিছু সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগকে রিএস্টাবলিশ করার জন্য কথা বলে তারা মানসিক শান্তি পাবে, কিন্তু দিন শেষে তাদের বিবেক তাদেরকে দংশন করবে। তারাও এই গুলিটা সামনে দেখবে যে 6 বছরের ঠিক। একটা বাচ্চা রাস্তায় বেরিয়েছে, তাকে গুলি করে হত্যা করেছে, লাশের উপর নৃত্য করেছে, একটা মানুষকে 100টার উপরে বুলেট মেরেছে, হেলিকপ্টারে করে গুলি করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই প্রমাণ দিয়েছে। তো এটা কি সাগর ভাই? এটা তো আমরা তো মানে আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে যে আওয়ামী লীগকে দর্শক নিয়ে আলোচনা শুনেছেন, শুনে মন্তব্য করবেন। দেখেন আওয়ামী লীগ যে আসলে এতটা বেপরোয়া এবং তারা যে সন্ত্রাসী, এটা কিন্তু তারা বিভিন্নভাবে তাদের কৃতকর্মের মাধ্যমে, কার্যের মাধ্যমে তারা প্রমাণ করেছে। এখন বাংলাদেশে তারা কতটা বেপরোয়া হয়েছে, তারা পুলিশের গাড়িতে হামলা করছে এবং পাবনায় তারা তাদের কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে একজন আসামিকে। কিন্তু তারা তো এটা করবে, তারা সন্ত্রাসী, ঠিক আছে, করতে পারবে, তারা করবে এটা। কিন্তু আমাদের প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমাদের প্রশাসন কি করতেছে? প্রশাসন তো এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত জায়গায় আওয়ামী লীগের সমস্ত বেপরোয়া বা ব্যাপকভাবে তারা কার্যক্রম করছে, সেখানে তো আমাদের প্রশাসন কোনো রকমের ভূমিকা বা কোনো রকমের কঠোর ভূমিকা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখি যে শিক্ষকদের আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন ছিল শাহবাগে, সেই শাহবাগে পুলিশ কি ভূমিকা রেখেছে? একজন শিক্ষক মারাও গিয়েছে, তাদেরকে জল কামান দিয়েছে, তারপর সেখান থেকে তারা চলে গিয়েছে। আমাদের ছাত্রদের আন্দোলন ছিল, সেখানে কি হয়েছে? এই গোপালগঞ্জের আন্দোলনে বা এই যে পাবনা থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেল, এই জায়গায় তো পুলিশের সেই ভূমিকাটা নাই। আমরা তো শাহবাগে যে ভূমিকাটা পুলিশ দেখিয়েছিল, মানে সেই ভূমিকাটা তো এই যে গোপালগঞ্জ বাসীর উপর দেখতে চাই, দেশের মানুষ দেখতে চায়, যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের কত বড় সাহস, তারা এখনো পুলিশের গাড়িতে হামলা করে। এটা একটা সাধারণ কোনো ব্যাপার নয়। তো এই পুলিশের গাড়িতে এখনো যদি হামলা হয়, তাহলে এই দেশ স্বাধীন হয়ে কি লাভ হলো? বরং এটা যারা জুলাই অভ্যুত্থান আগস্ট করেছে তারা করে নাই, আওয়ামী লীগ করতেছে। তো এটা আসলেও যদি সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে হয়তোবা আরো ভয়ঙ্কর ধরনের ব্যবস্থা করবে। ওই যে সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছিল, ওই সময় যদি আরো কঠিন ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তোবা আজকে এই পুলিশের গাড়িতে হামলা হয় না।